স্বাগতম রূপালী টিভি এবং রূপাটিভি.com-এ। আমি সোনিয়া সবসময় মতো আছি আপনাদের সাথে। সাথে আছেন এমন একজন যিনি একাধারে গায়ক, কবি, সাহিত্যিক, গীতিকার এবং প্রযোজক, অনেক কিছু করছেন উনি। বলতে পারেন একের ভিতরে পাঁচ। তিনি আর কে নন, ওয়ান অ্যান্ড অনলি লুৎফর হাসান। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন তো? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ আপনার এই শতভাগ ব্যস্ততার মাঝে আমাদের রূপালী টিভিকে সময় দেবার জন্যে। না, এটা আসলে আপনাদের মানে আমি প্রবাসে যারা আছে, যারা বাংলাদেশকে ধারণ করে, তাদের মানে মন থেকে যে মানে আমন্ত্রণটা সেটা উপেক্ষা করা যায় না। তো ফলে আমি মনে করি যে আমি আনন্দ নিয়েই আপনাদের সঙ্গে আছি, এমন না বিরক্তি নিয়ে আছি। ধন্যবাদ আপনাকে। আপনি তো অনেক ক্ষেত্রে কাজ করছেন মিডিয়ার, বলতে গেলে সব ক্ষেত্রে আপনার পদচারণা। তো কিন্তু আপনার এই শুরুটা কিন্তু এরকম ছিল না। যদি এটা অনেকে জানে আপনার শুরুটা, আপনার অনেক কিছু সবাই জানে, কিন্তু আমার যে দর্শকরা তাদের জন্য যদি একটু ছোট্ট করে বলতেন যে আপনার শুরুটা কিভাবে হয়েছিল প্লিজ। মানে শুরুটা বলতে, আমার শুরু তো, আমার জীবনটা কয়েক ভাগে বিভক্ত, কয়েক ভাগে। হ্যাঁ। আমার জীবনটা ধরেন, আমার আহ, আমি যেখানে জন্মেছি বেড়ে উঠেছি সেখানে আমার একটা ভাগ জীবনের একরকম ছিল সেটা। পরবর্তীতে আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, রাজশাহী ইউনিভার্সিটিতে, ওইটা আবার আমার জীবনের একটা স্বতন্ত্র একটা অধ্যায়। তারপরে আমি যখন ইউনিভার্সিটি শেষ করে ঢাকায় আসলাম, এসে জীবন যুদ্ধে যখন নেমে পড়লাম, তখন আবার জীবনের একটা আলাদা অধ্যায়। ওটা আমি স্বতন্ত্র, ওটাকে একটা ইন্ডিভিজুয়াল একটা পার্ট করে রেখে দিছি যত্ন করে। পরবর্তীতে আমি যখন আহ, বিভিন্ন কাজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জড়িয়ে গেলাম, তখন আবার এই এখন পর্যন্ত যে আমার যে সৃজনশীলতা এবং সৃজনশীলতার সঙ্গে বৈষয়িক ব্যাপারকে মেলবন্ধন করে যে জীবনটাকে আমি এগিয়ে নিলাম, এইটার আবার গল্পটা আবার স্বতন্ত্র, আলাদা। ফলে আপনি যদি বলেন আমাকে যে আপনার শুরুটা কিভাবে, সেই জায়গায় আমাকে একটু দ্বিধান্বিত হতে হয় যে আমি আসলে কোন শুরুটার কথা বলবো। না, আমরা তো জানি যে আপনার শুরুটা আসলে সাংস্কৃতিক জগৎ থেকে না, অন্যখান থেকে এসেছেন আপনি। ইসলামিক মাইন্ডের, ইসলামিক ফ্যামিলি, না, পরিবারের একজন সদস্য বা এভাবেই, মানে না, সবাই আমরা মুসলিম হিসাবে তো অবশ্যই ইসলামটাকে প্র্যাকটিস করি, কিন্তু না, আপনার আপনার শুরুটা তো জানাটা ভুল মাদ্রাসা আছে। দিয়ে হয়েছে যতটুকু আমরা জানি। তো সেখান থেকে না, কিভাবে আপনার জানাটা, এতটা ডিফারেন্স, এভাবে যে আশা আপনার না, মিডিয়াতে? আপনার জানার মধ্যে ভুল আছে। আচ্ছা, বলেন তাহলে। ধরেন, আমি একটা বই লিখেছিলাম, 2008 সালে প্রকাশ পেয়েছিল। বইটার নাম সগৌরবে চলিতেছে। ওটাতে আমি আমার কিশোর বেলাটা লিখেছিলাম ওই উপন্যাসে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওই সিনেমার মধ্যে, সিনেমার গল্প নিয়ে আর কি আমার বইটা, উপন্যাসটা সগৌরবে চলিতেছে। তো ওই গল্পের বইটা মূলত সিনেমাকে কেন্দ্র করে, কিশোর বেলার এক দুরন্ত কিশোরের জীবন নিয়ে, মাদ্রাসা পড়ুয়া কিশোর, একটা পাগলাটে, তার জীবন নিয়ে আমার ওই বইটা। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওই বইটার মধ্যে একটা সিনেমার বর্ণনা আছে প্রায় 2 অধ্যায় জুড়ে। অদ্ভুত ব্যাপার, আর একটু বলি। সেই সিনেমাটার নাম হচ্ছে কালিয়া, এবং আপনি সেখানে অভিনয় করেছিলেন। এবং জি। আমার বইটার নাম হচ্ছে সগৌরবে চলিতেছে। এটা অনেকেই পড়েছে। ওই বইটার মধ্যে এই কালিয়া চলচ্চিত্রটার একটা মানে 2 অধ্যায় জুড়ে কিন্তু আছে। এটা আমি এই প্রসঙ্গে বললাম যে কালিয়া চলচ্চিত্রটা সম্ভবত 1994-93 এরকম সময়ের চলচ্চিত্র সম্ভবত। আমি আহ, আমাকে আমি স্কুলেই পড়তাম। পরবর্তীতে আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়ার পর আমার বাবা জানতেন না যে এই মাদ্রাসার সঙ্গে, একটা মাদ্রাসার দেয়ালের সঙ্গে লাগোয়া একটা সিনেমা হল আছে। এটা বাবার মাথায় কাজ করে নাই যে এই ছেলে তো দুরন্ত, মাত্রাতিরিক্ত আমি চঞ্চল হওয়ার কারণে আমাকে মাদ্রাসায় দিয়েছিল। তো সেখানে গিয়ে আমি দেখলাম মাদ্রাসার সঙ্গে একটা সিনেমা হল। আমাদের অঞ্চলে যখন সিনেমা শুরু হতো, বৈদ্যুতিক প্রক্রিয়ায় যখন সিনেমা চলতো সেটা একটা ব্যাপার। লোডশেডিং যখন হতো তখন জেনারেটর চলতো, ডায়নামো বলতো, জেনারেটর বলতো। ওইটার শব্দ আমি যখন কানে আমার আসতো, আমি তখন দৌড়ে যেতাম।
কারণ ওই শব্দটা অনেক কিছু আড়াল করতো। তো সিনেমা হলের পেছনে সাউন্ডের যে ব্যাপারটা ওটা আসতো, আমি সেইখানে গিয়ে কান পেতে রাখতাম এবং আহ, আলোর প্রক্ষেপণ যেটা আর কি, ওইটা আমাকে অনেক আলোড়িত করে আর কি। আমি যখন মাদ্রাসায় ক্লাস 6-7-এ পড়ি, সেই সময় থেকে আমি সিনেমায় ঝুঁকে যাই। আপনি বাংলা চলচ্চিত্রের প্রায় 50-এর মতো সিনেমা করেছেন, কিন্তু আমি আপনার চেয়ে বেশি সিনেমা দেখেছি এবং প্রতিটা সিনেমা নিয়ে আমি ডায়েরি লিখতাম। ধরেন, আমি বলতেছি, আপনি যে প্রশ্ন করেছিলেন সেটার উত্তর দিতেছি আমি। আপনি আপনি যে ধরেন প্রেম শক্তি সিনেমাতে অভিনয় করেছেন, এখন ওই সিনেমাতে মানে পরিচালক ছিল ধরেন রাজ্জাক, এই বাপ্পারাজের বিপরীতে অভিনয় করেছেন। আবার এরপরে আপনি আরেকটা চলচ্চিত্র অভিনয় করলেন, সেটাতে আপনার সঞ্জয় নামে একজন নায়ক ছিলেন। ধরেন ধরেন আমি আপনার সম্পর্কে যত জানি, সম্ভবত আপনিও আপনার সম্পর্কে এতটা জানেন না, আপনার চলচ্চিত্র জীবন সম্পর্কে। কবে মুক্তি পেয়েছিল, কত সালে মুক্তি পেয়েছিল, কতগুলো সিনেমা হলে এগুলো এটা সিনেমাটা চলেছিল, এটা আমি আপনাকে নিয়ে যতটুকু জানি এটুকু আপনিও জানেন না। আপনাকে দিয়ে বলছি এই কারণেই যে বাংলাদেশের প্রতিটা অভিনেতা, সেটা যদি চরিত্রাভিনেতাও হয়, তার নায়ক নায়িকা হইতে হবে না, মানে সে যদি চরিত্রাভিনেতাও হয়, সে জীবনে কতগুলো সিনেমা করেছে, কোন কোন সিনেমা করেছে, সেই ব্যাপারটা সম্পর্কেও আমি খুব ভালোভাবে জ্ঞাত। তো এই যে আমার যে জার্নিটা, এটা আপনি আমাকে কিভাবে বলবেন যে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি? না, আমি আপনার অন্য একটি ইন্টারভিউ থেকে জেনেছি, এই জন্য বললাম। তো হ্যাঁ, কিন্তু আপনি অনেক কিছু করছেন, অনেক কিছু বলতে অনেক কিছু বর্তমানে আপনি আম, মানে গান লেখার পাশাপাশি আপনি নাটকও লিখছেন। নাটক দেখেছি আমরা, সেই নাটকটি খুব সফলভাবে প্রচার মানে মানুষ নিয়েছে। তো ভবিষ্যতে কি আপনাকে আমরা মুভিতে মানে সিনেমার গল্প লেখক হিসেবে পাবো কিনা? দেখেন, আমি জন্মের পর থেকেই পাঠক এবং দর্শক। একটা পিঁপড়া যখন তার গর্তে প্রবেশ করে, আমি ওই পিঁপড়ার যাতায়াতটা দেখি। একটা মাছরাঙা এসে যখন শ্যাওলা পড়া একটা পুকুরে একটা মরা বাঁশের ডালের উপরে বসে, আমি তার সেই আশা আগমনটা এবং তার সেই থ মেরে থাকাটা দেখি। তার ওই কখন একটা আহ, মানে মাছের লেজ নড়ে উঠবে, কখন সে তার মাছটাকে শিকার করবে, তার যে মনোযোগটা, সেটা আমি দেখি। আমি ছোটবেলা থেকে এরকম করে জীবন দেখতাম। জীবন মানে যে মানুষের জীবন তা না। আমি প্রতিটা ঘাস তরুলতা, প্রতিটা পোকা মাকড় পতঙ্গ, প্রতিটা পাখি পশু, প্রত্যেকটা এই সৃষ্টি জগতের যা কিছু আছে প্রত্যেকটার নড়ে ওঠার, প্রতিটা সৃষ্টির নড়ে ওঠাটা আমি মানে হৃদয়ঙ্গম করি ছোটবেলা থেকে। এতে ছোটবেলা থেকে আমি দর্শক। আর ছোটবেলা থেকে আমি প্রচুর পড়তাম এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে আমি এখনো পড়ি। এখনো দৈনিক আমি, ধরেন আপনি আমাকে 2 বেলা না খাইয়ে রাখতে পারবেন, কিন্তু 2 ঘন্টা আমি যদি না পড়ি আপনি আমাকে ধরে বেঁধে রাখতে পারবেন না, আমাকে 2 ঘন্টা পড়তে হবে। তো ওই পাঠ প্রক্রিয়াটা আমার শুরু হয় ছোটবেলায়, দেখাটা শুরু হয় ছোটবেলায়। আমি মানুষের জীবন দেখতাম। আমার মনে হয় আমি জীবনে যতগুলো সাইনবোর্ড মুখস্থ করছি নাম, অনেকে এটা করে নাই। মানে ছাপা অক্ষরে লেখা পৃথিবীতে যা কিছু আমার সামনে পড়েছে আমি সব গ্রাসে গিলে ফেলেছি। সেটা আপনি পবিত্র কুরআন বলেন, সেটা আপনি সিয়াসিত্তা বা 6টা হাদিস গ্রন্থ বলেন, সেটা আপনি রামায়ণ বলেন, সেটা আপনি বৈদিক যে কোনো শাস্ত্র বলেন, সেটা আপনি ধর্মীয় যে কোনো বই বলেন, সেটা আমি বলতে তুলনামূলক ধর্মতত্ত্ব, যেটা কম্পারেটিভ রিলিজিয়ন, যেটা পৃথিবীর সব ধর্ম সম্পর্কে পড়ালেখা বলেন, সমাজ বিজ্ঞান বলেন, ভূগোল ও পরিবেশ বলেন, সবকিছু আমি গোগ্রাসে গিলেছি, পড়েছি আমি। তো আমি এইসব করতে করতে কখন জানি আমি লিখেছি, আমি টের পাই নাই যে আমি লিখছি। তো জীবনে প্রথম লিখেছিলাম ছড়া, 1989 সালে ইত্তেফাকের কচিকাচার পাতায় সেটা ছাপা হয়। তারপর থেকে আমি বিশ্ববিদ্যালয়ে গেলাম, বিভিন্ন লিটল ম্যাগে লিখলাম, বিভিন্ন পত্রিকায় লিখলাম। আমি আমার নিজের অজান্তে আমি লেখক হয়ে উঠছি, আমি এখনো লিখে চলছি। তো এর মধ্যে আমি ফিকশন লিখেছি প্রায় ধরেন সব মিলিয়ে 30-32টার মতো। এগুলো আমার ছাপা অক্ষরের ফিকশন।
এগুলো নির্মাণ হয় নাই কিন্তু। কারণ আপনি জানেন যে বাংলাদেশে আমার কোনো গল্প নিয়ে আমি কাজ করব, লুৎফর হাসান কাউকে ফোন করে বলবে যে আমার কাছে একটি গল্প আছে, আপনি কি চলচ্চিত্র নির্মাণ করবেন? এই তো লুৎফর হাসান না। কারণ আমি যাকে ফোন করব সেটা, ধরো শহীদুল ইসলাম খোকন ছিলেন, উনি মারা গেছেন, উনি আমার সগর্বে চলিতে সিনেমা বানাইতে চাইছিলেন, সেটা হয় নাই, উনি মারা গেছেন, উনি একটা বড় ক্যারেক্টার ওই উপন্যাসের। তো উনি মারা গেছে, আর আমার তো শিক্ষিত মানুষ পাইতে হবে। এখন আমি কাউকে অশিক্ষিত বলছি না, কাউকে ছোট করছি না, কিন্তু এটা আমি জোর দিয়ে বলবো যে আমাদের যে সৃজনশীল যে মিডিয়ার সাথে যে ভিজুয়াল মিডিয়াটা জড়িত, এটা সিন্ডিকেট দ্বারা প্রভাবিত, এবং এই সব সিদ্ধান্ত আসে সিন্ডিকেট থেকে। আর আমি লুৎফর হাসান বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলি লুৎফর হাসান সিন্ডিকেট গোনায় ধরে না। ফলে কারো যদি গল্পের প্রয়োজন হয়, লুৎফর হাসানের কাছে বলতে হবে, ভাইয়া আপনি কি আমাদের সঙ্গে আপনার একটি গল্প নিয়ে কাজ করবেন? আমি তাকে বলবো, আপনি আসেন, বসুন, আমরা একটু বসে কথা বলি। তিনি আমার সাথে বসবেন, আমি তার পড়ালেখার দৌড় দেখব, তার রুচির লেভেল দেখব, তিনি কিভাবে কথা বলেন সেটা দেখব, তিনি কি জিনিস বানাতে চাচ্ছেন, তার ফটোগ্রাফি সেন্স কেমন সেটা দেখব, তার সম্পাদনায় গিয়ে তিনি কি করবেন সেটা দেখব, মিউজিকে তিনি কি করতে চাচ্ছেন সেটা দেখব। অনেক কিছু দেখার পরে যদি আমার মনে হয় যে তাকে আমার গল্পটা দেওয়া যায়, তাহলে আমি দেব, না হলে তাকে আমি দেব না। আমার গল্প নিজস্ব শক্তি নিয়ে এই পৃথিবীতে কোনো না কোনো দিন ভিজুয়াল মিডিয়াতে যাবে, মঞ্চে যাবে, যেখানে ইচ্ছে সেখানে যাবে। আমি এসব নিয়ে ভাবি না। আপনার উত্তর নিশ্চয়ই পেয়েছেন। আর আমি সরি বলতেছি যে আমি যেহেতু ইন্টারভিউ দিচ্ছি, ইন্টারভিউ আমি অল্প কথা আমি কিছু বলি না, আমি বললাম ব্যাখ্যা করতে হয়। না, ঠিক আছে। আপনি তো অনেক ক্ষেত্রে কাজ করছেন, বর্তমানে করেছেন, আগেও করেছেন, এখন অনেকগুলো বইও লিখেছেন। তো সব মিলিয়ে কোন কাজটি আপনাকে বেশি আনন্দ দিয়েছে? আমার লেখা। সে কবিতা, আমি উপন্যাস, ধরেন, সবকিছুই? না না, কবিতা উপন্যাস বলে কথা না, মানে যখনই আমি লিখতে বসি, আমি বলবো না যে কাগজ কলম নিয়ে বসি, কাগজ কলম আমি ভুলে গেছি। আমি জানি না আমি কলম দিয়ে কাগজে কবে লিখছি, শেষ কবে, আমার মনেই পড়ে না। অথচ আমি মানে কয়েক লক্ষ কোটির কাছাকাছি জীবনে পৌঁছে গেল শব্দ আমি লিখে ফেলছি এই এতগুলো বছরে। আমার সবচেয়ে প্রিয় এই পৃথিবীতে কিবোর্ড। আমি আমার ডেস্কটপের মনিটরের সামনে বা ল্যাপটপের মনিটরের সামনে আমি আমার কিবোর্ডটা নিয়ে বসি। আমি যখন ধরেন অন করে যখন হাতটা দিলাম, তারপর থেকে ঝড় শুরু হয়। আমি র্যান্ডম লিখি, টানা লিখি। তো লিখতে আমার ভাল লাগে, সেটা কবিতা হোক, গান হোক, গদ্য হোক, মুক্ত গদ্য হোক, উপন্যাস হোক, আত্মজীবনী হোক, যা কিছু হোক না কেন, লিখে আমার আনন্দ। যা প্রাসঙ্গিক হয় তাই লিখি, তাতেই ভাল লাগে। এটা আমি আলাদা করে বলতে পারবো না। কারণ ধরেন আমাকে যদি আপনি বলেন যে আপনি এখন একটা কবিতা লিখুন, আমি তো ওই কবি না। আমার হৃদয়ে আলোড়িত করা কোনো ঘটনা ঘটে গেলে আমি তখন লিখতে পারবো কবিতা। আর গানের ব্যাপার ধরেন আমি দর্জির মতো, আমার একটি ব্লাউজ লাগবে, আমার একটি হাফ শার্ট লাগবে, আমার একটি পাজামা লাগবে, অর্ডার দিল, আমি কেটে 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 করে দিলাম। বিভিন্ন রকমের গান চাই, আমি লিখে দিই, অর্ডারই কাজ করি, প্রফেশনাল কাজ, দিই টাকা নিই, ব্যাস। কিন্তু হৃদয় দিয়ে যদি কিছু লিখি, যদি বলেন যে কোনটা আনন্দ, তাহলে বলবো যে আমি মুক্ত গদ্য লিখতে ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। আপনার এ পর্যন্ত কতগুলো মুক্ত গদ্য আছে, যেগুলো, তার মধ্যে কোনটি আপনার বেশি পছন্দের? কোন বইটি আপনার সবচেয়ে বেশি পছন্দের? আমার আহ, উপন্যাস, প্রকাশিত উপন্যাসের সংখ্যা 13 বা 14টা। আমার কবিতার বই সম্ভবত 9 থেকে 10টা, বাচ্চাদের নিয়ে বই 2টা, গল্প গ্রন্থ 4-5টা, সব মিলিয়ে 31টা বই আমার প্রকাশিত। তার মধ্যে আপনাকে একটা আশ্চর্যকর একটা তথ্য দিই, যে এখন পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় যে যে কাজটা লেখালেখির মাধ্যমে, সেটা হচ্ছে মুক্তগদ্য। মুক্তগদ্যের বইটা আমি এখনো প্রকাশ করিনি। আচ্ছা। আপনি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি অ্যাক্টিভ, আমরা দেখি। আপনি সবসময় মানে জনসচেতনতামূলক কথাবার্তা বলেন, মানুষকে সচেতন করেন। সো আপনার কখনো কি মনে হয়েছে যে আমি যদি কোনো কখনো সংসদ সদস্য হতে পারতাম, তাহলে এই কাজটি আরও বেশি জনগণের কাছে গিয়ে করতে পারতাম? মানে রাজনীতিতে নামার কোনো ইচ্ছা আপনার আছে কিনা ভবিষ্যতে? দেখেন, পৃথিবীতে আমি সবসময় বিপরীত স্রোতে হেঁটে চলা মানুষ। আমি যখন ছোটবেলা আমাকে যখন মাদ্রাসায় দেওয়া হয়,
সকলে যেত স্কুলের দিকে, আমি যেতাম মাদ্রাসার দিকে। সবার ড্রেস থাকতো স্কুলের ইউনিফর্ম, আমার থাকতো পাজামা পাঞ্জাবি টুপি। আমি কিন্তু আমার মাদ্রাসার জীবন নিয়ে অনুতপ্ত না, গর্বিত। কারণ আমি এই মাদ্রাসার কারণে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। আমি যা জানি আপনি তা জানেন না, আপনি যা জানেন আমিও তা জানি। আপনি যা কিছু জানেন এই পৃথিবীতে পড়ালেখা সংক্রান্ত সবই আমি জানি, কিন্তু আমি যা জানি তা আবার আপনি জানেন না। এটা সম্ভব হয়েছে আমার মাদ্রাসার কারণে। তো সকলে যাইতো এইদিকে আর আমি যেতাম বিপরীত দিকে, আমি একা চলতাম। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে আমার ইচ্ছে ছিল যে আমি ফোকলোর বা চারুকলা এগুলো নিয়ে পড়বো, কিন্তু আমার আব্বার ইচ্ছে ছিল যে আমি মানে ধর্ম শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি নেব। তো তখন আমি আমার মুক্তমনা বন্ধুরা একদিকে, আমি আবার আরেক দিকে, একা। ঢাকায় যখন আসলাম আমার সমস্ত বন্ধুরা, আমি স্টুডেন্ট হিসেবে মোটামুটি ভালোই ছিলাম, আমার সমস্ত বন্ধুরা সরকারি চাকরির জন্য দৌড়াচ্ছে। আমি তখন সরকারি চাকরি এইসব মাথায় না এনে আমি সৃজনশীল দুনিয়ায় কিভাবে অর্থ করি, পাশাপাশি আমার স্বপ্নটা পূরণ করতে পারি, এই জন্য আমি আবার অন্য পথে হাঁটলাম। এইখানেও আমি ওদের বিপরীত একটা আলাদা একটা পথ। তো চিরকাল আমি নিজস্ব একটা পথ তৈরি করে তারপর সেখানে হেঁটেছি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের যখন টাকা হয়, খ্যাতি হয়, অনেক কিছু হয়, তখন মানুষের ভীমরতি হয়। সে তখন প্রচারে এলাকাবাসী, সে তখন জনগণের প্রতিনিধি হতে চায়। জনগণ তো তাকে প্রতিনিধি বানাতে চায় নাই, সে নিজে টাকা খরচ করে লোভী হয়ে নাম কামানো আরো প্রতিপত্তির লোভে সে সমাজের প্রতিনিধিত্ব করার জন্য, নির্বাচন করার জন্য যা কিছু করে। এই কাজটা আমি করব না। আমার কাজ এই পৃথিবীতে আমাকে আল্লাহ পাঠিয়েছেন একটা বড় ধরনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে শেষ করে যেতে। আমি মনে করি যে পৃথিবীতে আমার অনেক কিছু করার বাকি আছে, আমি বাঁচতে চাই অনেকদিন। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আল্লাহ তোমাকে সুস্থ রাখো, বাঁচায় রাখো। আমার এই পৃথিবীকে দেবার মতো অনেক কিছু আছে। ধরেন অনেকেই বলবে আমাকে, আপনি যা ডিজার্ভ করেন তা পাচ্ছেন না। আমি এটাকে মনে করি এটা হচ্ছে কুফরি, শিরক। কারণ হচ্ছে আমি তো এটা বলতে পারি যে আমি আল্লাহ আমাকে যেটুকু দিছে এটুক না দিয়ে আমাকে যদি নবগ্রামে এই মোড়ে নবগ্রাম মোড়ে ভ্যান চালাইতে হইতো, আমার আমার অনেক বন্ধুই তো ক্লাসের ফার্স্ট বয়সে ভ্যান চালায়, সেটা তো করতে হইতে পারতো, সেটা তো করি নাই। আমি যেখানে আছি শুক্রিয়া, আমার পৃথিবীকে দেবার মতো আছে অনেক কিছু, আমার ইচ্ছে আছে, সামর্থ্য আছে, আমি সেভাবে দেবো। আমি নির্বাচিত প্রতিনিধি হয়ে, এই এমপি হয়ে, সরি, আমি সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলি, সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, জামাতের বিরুদ্ধে যায়, বিএনপির বিরুদ্ধে যায়, এনসিপির বিরুদ্ধে যায়, যা অনেকের বিরুদ্ধেই যায়। কিন্তু আমি কারো পক্ষে তো কথা বলবো না যে মানে আমি তোমার, তুমি আমাকে প্রতিনিধিত্ব একটা সুযোগ দাও, প্রতিনিধি করে দাও, না। প্রচলিত যে রাজনীতির কথাটা আপনি বললেন, সেই জায়গায় আমাকে কখনোই দেখা যাবে না, আমাকে পরিস্থিতিতেও ফেলানো যাবে না, আমাকে পিস্তল ঠেকালেও হবে না, কোনোভাবেই পারবেন না। এইটা হলো অসম্ভব। এটা আপনি কিভাবে দেখেন? আমাদের চলচ্চিত্রে, নাটকের অনেকেই এসছেন, বিগত দিনে আমরা দেখেছি অনেকেই এসছেন, ইন্ডাস্ট্রির মানুষজন রাজনীতিতে। আপনি কিভাবে দেখছেন এই আশাটাকে, তাদের আশাটাকে? এখন একজন চিকিৎসক যদি রাজনীতিতে আসতে পারে, একজন সাংবাদিক যদি রাজনীতিতে আসতে পারে, একজন ব্যবসায়ী যদি রাজনীতিতে আসতে পারে, একজন আমলা যদি রাজনীতিতে আসতে পারে, তাহলে একজন শিল্পী সে যদি রাজনীতিতে আসতে চায়, তাহলে জাতির এত আপত্তি কেন থাকবে? কেন? সে যাতে তার পছন্দ হয়েছে, সে গেছে, যাবে, সমস্যা কি? আপনি এতে কোনো দ্বিমত নাই, হতেই পারে এটা মনে না, করছেন? প্রশ্ন আসে না। আমার কথা হচ্ছে যে সিস্টেমটাই তো লোভের সিস্টেম, সকলেই যায় লোভের তোড়ে ভেসে। সেই লোভে যদি একজন ইঞ্জিনিয়ার গা ভাসায়, সেই লোভে যদি একজন ডাক্তার গা ভাসায়, সেই লোভে শিল্পীও গা ভাসাবে, তাতে সমস্যা কোথায়? কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়াররা তো স্ক্রিনে আসেন না, শিল্পীরাই স্ক্রিনে আসেন, পর্দায় আসেন, যে সে গায়ক হোক, নায়ক হোক, নায়িকা হোক, যে যে কোনো মাধ্যমেই হোক না কেন। তো মানুষের, জনগণের কথা বলছে, তারা তো হচ্ছে জনগণের প্রতিনিধি, যা তাদেরকে সবাই ভালোবাসবে। ও একটি দলের হয়ে কাজ করলে সেটা একটি দলের হয়ে যায়, সেক্ষেত্রে কি সমস্যা না মনে করেন আপনি? ওই যে সেটা তো সে শিল্পী সত্তা যেটা, তার সৃজনশীল দুনিয়া যেটা, সেটাকে বুড়ো আঙুল দেখিয়েই তো সে রাজনীতিতে পা রেখেছে। এখন তো তার আর হিসাব করার দরকার নাই, এখন তো তার আর হিসাব করার দরকার নাই। সে
আর সবার সাথে গা ভাসিয়ে ফেলেছে, সেই ছবি করবে। আমরা অনেক সিরিয়াস হয়ে যাচ্ছি, আপনার অনেক জনপ্রিয় আর আমি গান কিন্তু আছে, অনেক, একটি আচ্ছা গান শুনেন, শুনবো। গান নিয়ে কথা বলি। হ্যাঁ, আমি 30 সেকেন্ড নিতে পারি একটু হ্যাঁ ব্রেক? বলেন। আমি কি খুব বাজে কথা বলতেছি? না না না, একদম ঠিক আছে, আপনি আপনার মতো কথা বলেন, কোনো সমস্যা নেই। না, আমি বলছিলাম আমরা অনেক সিরিয়াস টপিকে চলে গেছি, আপনার এত এত জনপ্রিয় গান আছে, তো আমরা একটি গান এখন আপনি শুনি। যে টপিকে নিয়ে যাবেন আমাকে তো সেই টপিকেই কথা বলতে আমি হবে, আমি জানি, তো। আমি আমার কথাই বলছি। সো আমরা আপনার একটা গান শুনবো প্লিজ, যেটি আপনার সবচেয়ে পছন্দের বা গতানুগতিক যেই নতুন গান আপনি করছেন, একটু একটা গান শোনান আমাদের জন্য, একটি লাইন প্লিজ। এখন প্লিজ। আপনি কি, আমার কি রেকর্ডে আছে এখন? জি জি, রেকর্ডে আছি আমরা। আচ্ছা, গান শোনাতে হবে তাই তো? কি গান শুনবেন? আমার তো গান অনেক, এখন কোন গান শোনাবো আমি? যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার এই মুহূর্তে মনে আসছে। আচ্ছা, এক ঘরে বসত করি, ভুবন দুইখানা, তোমার আমার দেখা বুঝি উপরে থেকে মানা। এক ঘরে বসত করি, ভুবন দুইখানা, তোমার আমার দেখা বুঝি উপর থেকে মানা। ছাপোষাই জীবন থেকে মুক্তি মেলে না, তোমার কিছুটি মেলে না। বন্ধু তোমার ছুটি মেলে না, বন্ধু তোমার ছুটি মেলে না। অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ। আপনাকে। আপনি তো ওই যে বললাম অনেক কাজ করছেন, তো কাজ বর্তমানে কি কাজ করছেন, কি নিয়ে ব্যস্ত আছেন, মানে বর্তমানে কি কাজগুলো করছেন, যদি আমাদের দর্শকদের জন্য বলতেন প্লিজ। আমি বহুরৈখিক একজন মানুষ। হ্যাঁ, আমি নিজেকে সব্যসাচী বলবো না, সব্যসাচী হয়ে ওঠাটা অনেক বড় ব্যাপার। লোভ আছে আর কি একটা নিজের মধ্যে সব্যসাচী হিসাবে। আমি যখন মারা যাব, এই পৃথিবী যেন আমার আমার সন্তান যেন এই পৃথিবীকে বলতে পারে যে আমার বাবা একজন সব্যসাচী ছিলেন। ওই একটা লোভ আছে আমার, যে আমি নানামাত্রিক কাজ করে যাব। তো সেই জায়গাতে আমি বহুরৈখিক কাজ করি, শ্রমিক বলতে পারেন, কাজ করছি। আমি একত্রে অনেকগুলো কাজ চলমান রাখি সব সময়, সেই অনেক কিছুই চলছে। ধরেন, আমার হাতে অনেকগুলো গান। আমার প্ল্যান হচ্ছে যে 2026 সালে আমি প্রচুর আধুনিক প্রেমের, ফোক, নানা ধরনের গান করব। বেঁচে থাকার প্ল্যান বলতেছি। আর এই যে আমি যদি 26 সালে অনেকগুলো গান করি, সেগুলোর প্রস্তুতি আমার কিন্তু এখন নিতে হচ্ছে। সেইগুলো নিয়ে আমি কাজ করছি, লিখছি, সুর করছি। 26 সালের পরে আর এই ধরনের গান করব না, আমি অন্য ধরনের গান করব, অন্য বিষয়, অন্য বক্তব্য ধরবো, অন্য অন্য কিছু করবো। তারপরে ধরেন আমার বাচ্চাদের নিয়ে, বাংলাদেশের শিশুদের নিয়ে ছড়া, গান, নানান কিছু একটা বড় প্ল্যান চলছে আজকের থেকে প্রায় 10 বছর ধরে। সেই কাজটা আমি চলমান রেখেছি, কাজ করি আর কি, ওইটা চলছে, প্রকাশ হচ্ছে না, হবে। তারপর আমি আত্মজীবনী, আমার নিজের আত্মজীবনী, যেহেতু আমি একটা বিচিত্র জীবন কাটিয়ে এসেছি, এটা নিয়ে টুকটাক লিখছি। তারপর ধর্ম নিয়ে অনেক কাজ করার আছে আমার, পবিত্র কুরআন নিয়ে আমার কাজ করার আছে। যেমন? ধরেন, পবিত্র কুরআনের একটা সরল একটা অনুবাদ আমি করে যেতে চাই, যেটা খুবই সহজ, মানুষ সহজবোধ্য, হাতে নিলেই মানুষ মানে পড়লেই বুঝতে পারবে যে কি দারুণ কথা কোরআনে আল্লাহ লিখেছেন। হ্যাঁ, যেগুলো বাংলা ভাষায় আছে সেগুলোর প্রতি সম্মান জানিয়ে বলি যে এর চেয়েও সহজ বোধ্য ভাষায় তো লেখা যায়, কেউ উদ্যোগ নেয় নাই। আমি তো এই কাজটা চেষ্টা করলে পারবো। আমি সেটার জন্য রিসার্চের কাজ করছি, প্রতিদিন নিয়ম করে কোরআন পড়তে হচ্ছে আমাকে। তারপরে ধরেন, আমি মানে আমাদের কাজী নজরুল ইসলাম অসংখ্য হামদ নাত করে গেছিলেন, যেগুলো এখন পপুলার। তো আমাদের দেশে, আমাদের মতো জায়গা থেকে, আমাদের মতো কেন, ধরেন শুধু যারা ধর্ম নিয়ে কাজ করে তারা ধর্মীয় গান করে, সেটা একরকম। আর আমরা যারা মূল ধারায় কাজ করলাম, আমাদের জায়গা থেকে নজরুলের পরে
বিচিত্র জায়গা থেকে হামদ নাত এরকম কিছু এত এত কিছু হয় নাই, কাজটা হয় নাই নজরুলের পরে। নজরুল যে অনেক বছর আগে মারা গেছে তাও না, কিন্তু 76 সালে মারা গেছে। তো আমার মনে হচ্ছে যে এই কাজটা আমি আমি আমার উপর দায়িত্ব, হয়তো আমি এইটা করতে চাই আর কি। প্রায় ধরেন শতাধিক হামদনাত আমার আছে, এটাকে আমি হাজারে পৌঁছাতে চাই ইনশাল্লাহ। আমি করবো আর কি, ইনশাল্লাহ করবো, মানে কাজ করতেছি, আমি প্রতিদিনই করি, আপনি একটি এটা করবো। ইসলামিক প্রোগ্রাম করছেন সম্ভবত কোনো অনলাইন চ্যানেলে, বা যদি আমি ভুল না করে থাকি, ওটা কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে? দেখেন, ওটা আমি হচ্ছে যে আমি ওই প্রতিষ্ঠানের হয়ে কাজ করে দিচ্ছি, একটা না। একটা আমি হয়তো ফেসবুকে শেয়ার করেছি দেখে আপনি দেখতে পাচ্ছেন যে আমি হয়তো এটার সাথে আছি, কিন্তু আমি এরকম বাংলাদেশের প্রায় 5 থেকে 6টা বহুল আহ, জনপ্রিয় ইসলামিক সাইটের স্ক্রিপ্ট লিখি, ভয়েস দিই, বা নানান ধরনের কাজ আমি করে থাকি। সেগুলো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি না। এরকম অনেকগুলো কাজই করি আমি। আমি ধর্মীয় বলেন, সামাজিক বলেন, শিশুদের উপযোগী বলেন, সচেতনতামূলক বিভিন্ন ইভেন্ট বলেন, এগুলো আমি স্বতঃস্ফূর্তভাবে করি, আনন্দ নিয়ে করি। এগুলোই চলমান আছে। এখন আপনি যদি বলেন যে আপনি কি করছেন বর্তমানে, এগুলি করি। আহ, যদি আমরা একটা হাম বা নাচ শুনতে পারি আপনার মুখ থেকে, প্লিজ। হামদ নাথ ধরেন আমার একটা হামদ আছে, এটা অনেক রেডিও টেলিভিশনে যারা রমজান মাসে এগুলো শোনে তারা তাদের কাছে পরিচিত, এটা আমারই। আল্লাহু, এই নামটি নিলে পাই পরম সুখ। আল্লাহু, এই নামটি নিলে পাই পরম সুখ। ও নাম নিলে যায় রে কেটে, ও নাম নিলে যায় রে কেটে জীবনের সব দুঃখ। আল্লাহু, এই নামটি নিলে পাই পরম সুখ। এই অসংখ্য আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি তো অনেক কিছু করছেন, এখনও বলছেন আরও করতে চান অনেক কিছুই, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে এন্ড অফ দ্য টাইম, মানে শেষ সময় পর্যন্ত আপনাকে কীভাবে দেখতে চান আপনি? আপনি আপনাকে ভবিষ্যতে কীভাবে দেখতে চান শেষ সময়? দেখ আপনি, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই কাজটা করতে চাই, সেটি কোন কাজটি হবে? সেটা হয়েছে কি শোনেন, আমার এইটার উত্তরটা না একটু জটিল, কারণ ধরেন এগুলো বলতে গেলে আবার ব্যক্তি জীবনে টান দিতে হয়। কিটস, বিখ্যাত কবি নজরুল, জীবনানন্দ, যারই দেখেন না, তার জীবনে সুখী ছিলেন না। এক ধরনের ঘাত প্রতিঘাত যন্ত্রণা, এগুলো তাদেরকে সয়ে যেতে হয়েছে। আমার ব্যক্তি জীবনটা মানে দেখতে অনেক মনে হয় যে মুখর, উজ্জ্বল, এরকম মনে হয়, কিন্তু আমি যখন ধরেন আমি আমার ব্যক্তি জীবনটা মানে কাঁটায় পরিপূর্ণ, ক্ষত বিক্ষত একদম। তো ফলে আমি যেখানে গিয়ে নিজেকে রেখে যেতে চাই, সেটা আমি এই পৃথিবীর পারিপার্শ্বিকতার কারণে পারবো কিনা আমি জানি না। স্বপ্ন হচ্ছে যে আমি নির্ঝঞ্ঝাট ভাবে যদি জীবনের শেষ কটা দিন আমি, ধরেন আমি পাগলের মতো লিখতেছি, লিখেই যাচ্ছি, আমি নানান ধরনের সৃজনশীলতার মধ্যে আছি, সেটা না আমার এখন আমার হচ্ছে কি পারফেক্ট টাইম। কিন্তু ধরেন আমার মানে সার্ভাইভ করতে হয়, জীবন জীবিকা, দায় দায়িত্ব, অনেক কিছুই মেনটেন করতে গিয়ে আমার এই সৃজনশীলতার যে বলয়টা আছে, এটা না মাঝে মাঝে দুলে ওঠে। যদিও আমি অসাধারণ মানসিক শক্তি থাকার কারণে আমার সৃজনশীল দুনিয়াটাকে নড়তে দিই না, এবং আমার মতো কিন্তু কেউ এত প্রকাশযোগ্য না। আমার সমসাময়িক আমার মতো আল্লাহর রহমতে কেউ মানে 2 হাত খুলে এত লিখতেছেও না, এত গাইতেছেও না, এত কিছু করতেছে না। একা বাংলাদেশে একমাত্র আমি এত লিখি, পাশাপাশি এত গাই, পাশাপাশি এত কিছু করি। বাংলাদেশে আপনি আর কাউকেই পাবেন না এই মুহূর্তে। কিন্তু
এটা শুধুমাত্র আমার মানসিক শক্তির কারণে, মানসিক শক্তি, যে আল্লাহর কাছে শুক্রিয়া। আমি প্রচন্ড আস্তিক একজন মানুষ, আল্লাহ বিশ্বাসী একজন মানুষ। আমি মনে করি যে আল্লাহ আমাকে এই সৌভাগ্য দিয়েছেন যে এত ঝড় যুদ্ধের পর আমি আমার মানসিক শক্তিটাকে শক্ত রাখতে পেরেছি। এখন কথা হচ্ছে যে কতদিন শেষ পর্যন্ত কি আমি পারবো, এটা এক ধরনের দোদুল্যমানের ব্যাপার তো কাজ করেই। এই জন্য আমি আসলে স্বপ্ন তো আমরা অনেকেই দেখি। আপনি যে প্রশ্নটা করেছেন, কোথায় দেখতে চান, কিভাবে দেখতে চান, দেখতে চাই যে মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত পৃথিবীকে দিয়ে যাব। এখন এটা কতটা পারবো আমি জানি না। আপনার এই মানসিক শক্তি নিয়ে আপনি এগিয়ে যান, সেই শুভকামনা রইল। আপনার একটি মেয়ে আছে, তো মেয়েটি কি করছে, মানে আপনি ও কোন দিকে যাচ্ছে? আপনার এই এতগুলো গুণের মাঝে কোনটি পেয়েছে আপনার মেয়ে? মেয়েটা হয়েছে কি, মানে আমি তো মেয়ের মায়ের সঙ্গে থাকি না, তার সাথে আমার আলাদা জীবন, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জীবন। তো মেয়েটা মেয়ের মায়ের কাছে। তো ফলে আমি যেভাবে তাকে বড় করতে চেয়েছিলাম, সেই পরিকল্পনা এবং স্বপ্ন দুটোই ভেস্তে গেছে। ছোটবেলার যে দুপুর আমার সঙ্গে ছিল, বা আমি যে দুপুরের সঙ্গে ছিলাম, দুপুর খুব ভালো কথা বলতে পারতো ক্যামেরার সামনে, দুর্দান্ত কথা বলতে পারতো ছোটবেলায়। এই জন্য দুপুর আমাদের দেশে আমাকে যারা চেনে, দুপুরকেও তারা চেনে আর কি, পরিচিত দুপুর। দুপুর দারুণ কথা বলতো এক সময়, এবং তার উপস্থিত বুদ্ধি ছিল অসাধারণ। কেউ কিছু জিজ্ঞেস করলে টাস টাস করে বাপের মতো কথা বলতো আর কি সে। তো তাকে নিয়ে আমার ইচ্ছে ছিল যে আমি তাকে মানে পৃথিবীর জন্য উপকারী একজন বক্তা বানাতে চাই, যে এই পৃথিবীকে অনেক কথা শোনাবে সে। চেয়েছিলাম, পারি নাই। আমি এখন যখন আমি মাঝে মাঝে তার সাথে দেখা করি, দেখি যে সে গুটিয়ে যাচ্ছে, কথা বলতে পারে না। আমি মনে করি যে এর দায় অবশ্যই আমাদের উপরে আছে। তাহলে দুপুরে অসাধারণ লেখে, সে গান গাইতে পারে না, অন্য কিছুই পারে না, সে লিখতে পারে এবং বলতে পারতো। এখন পর্যন্ত সে লিখতে পারে। বাহ, দারুণ! এই বাবার দুটোই তো পেয়েছে। ভালো গুণটি সে পেয়েছে। লিখতে পারাটাই অনেক বিশাল লিখতে ব্যাপার। পারে। আর আমি অবশ্যই সাধুবাদ জানাই, এবং আমি বলতে পারি আপনি একদিন ভবিষ্যতে গর্বিত বাবাই হবেন। মেয়ে যদি ভালো লিখতে পারে, অবশ্যই আমি আপনি জানি এগিয়ে না এই যাচ্ছেন। ব্যাপারটা, আমি জানি না। এই ব্যাপারটা আমি আমি কেউ আমাকে স্বপ্ন আশাবাদী দেখালেও আমি এবং এটা। শুভকামনা জানাচ্ছি আপনার মেয়ের জন্য, এবং আপনার প্রতিটি ব্যাপারে যে আপনি এত সুন্দর মতামত দিয়েছেন, প্রতিটি মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমি অনেক কথাই বললাম। আমি জানি না আপনার কতটুকু ভালো লেগেছে আমাদের প্রোগ্রাম। তো আমি আপনার একটি জিনিস খুব ভালো লাগে, যে আপনি একজন বাবা হিসেবে আমি দেখি যে আপনি খুবই ভীষণ আন্তরিক। বাবা হিসেবে যতটুকু থাকা দরকার একটা মেয়ের জন্য সেভাবে, কিন্তু আমি কখনো শুনি নাই আমাদের দেশে কোনো গীতিকার বা গায়ক মেয়েকে নিয়ে গান করেছেন। আপনি আপনার মেয়েকে নিয়ে অনেকগুলো গান করেছেন। তার মাঝে আমার একটি গান খুব পছন্দ, যেটি দেশ নিয়ে, মানে তুই কি ডুবু যাবি আমার সাথে, এই গানটি শুনতে শুনতে আমরা যাবো, বাড়ি যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদেরকে সময় দেওয়ার জন্যে, এবং ভালো থাকবেন। আমি একটু 30 সেকেন্ড কথা বলে নিতে চাই যে জি। আমি অনেক জোরে জোরে কথা বললাম। আমার কথাকে অনেকে দাম্ভিক মনে করতে পারে, আমার কথা শুনে অনেকে আমাকে অহংকারী মনে করতে পারে, সব জানতা মনে করতে পারে, অধ্যত্বপূর্ণ একজন মানুষ মনে করতে পারে। আমি আসলে স্পষ্ট ভাষায় কথা বলতে চাই এখন, এই কারণেই যে জীবন ফুরিয়ে যাচ্ছে। তো ফলে আমি নানান রকম কথা বললাম। এতে আপনাদের অনুষ্ঠানের সাথে যদি কিছু সাংঘর্ষিক হয়, আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ। গান আশা শোনাই। করছি হবে না। আপনার মতামত খুব ভালো ছিল, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি, কিন্তু আপনার সেই বিখ্যাত গানটি আমি শুনবো, দুপুরকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে যে গানটি করেছে। অনেকগুলি গান করেছেন, এই গানটি আমার খুব পছন্দ। দুপুরকে নিয়ে গানটা এরকম যে দুপুরের চোখ দিয়ে বাংলাদেশের সমস্ত শিশুকে আমি এই বাংলাদেশকে দেখাতে চেয়েছিলাম। তোকে দেব গারো পাহাড়ের মেঘ, দেব তোকে নীলি নীলি প্রজাপতি, মধুপুরের ছায়া দেব তোকে, তোকে দেব নদী চন্দ্রাবতী, তোকে দেব গারো পাহাড়ের মেঘ, দেব তোকে নীলি নীলি প্রজাপতি, মধুপুরের ছায়া দেব তোকে,
তোকে দেব নদী চন্দ্রাবতী, তুই কি দুপুর যাবি আমার সাথে, এক পৃথিবী এ বাংলাদেশ তুলে দেব তোর হাতে, তুই কি দুপুর যাবি আমার সাথে, এক পৃথিবী এ বাংলাদেশ তুলে দেব তোর হাতে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও।